বউ নিয়ে আসতে আসতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। মারিদের বাড়ি তখন আত্মীয় স্বজনের কোলাহলে মুখরিত। নতুন বউয়ের গৃহপ্রবেশের আনুষ্ঠানিকতা অনেক আগেই সম্পন্ন হয়েছে। কাজিনরা নতুন বউকে ঘিরে ছিল সারাক্ষণ। কেউ সাহায্য করছে, কেউ আবার হাসিঠাট্টায় ব্যস্ত। অবশেষে তারা বউকে ফ্রেশ হতে সাহায্য করে মারিদের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। রুমে নতুন বউয়ের জায়গা হলেও বেচারা মারিদ এখনও দাঁড়িয়ে আছে ফটকের সামনে। দরজায় ঝুলছে মস্ত বড় এক তালা, চাবি কার কাছে কে জানে। সেই থেকে মারিদকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাকে কিছুতেই ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। বেচারার পরনে এখনও বিয়ের শেরওয়ানি, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ফ্রেশ হওয়াটা বেশ জরুরি দাঁড়ি। মারিদ বেশ বিরক্ত, এরা শুরুটা করেছে কি, সে কি এই সন্ধ্যায় বাসর করার জন্য লাফাচ্ছে নাকি? আশ্চর্য! বুঝেছি আজকে আর বাসর করতে দিবি না তোরা। দরজাটা শুধু খুলে ভেতরে প্রবেশ করে টি শার্ট আর ট্রাউজার আনতে দে, আমি ফ্রেশ হব। মারিদের কথা শুনে সবাই হৈ হৈ করে উঠল। উহু, ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আগে আমাদের খুশি করো, তারপর বাসর ফ্রেশ সব হবে, তার আগে নয়। রুহির কথা শুনে মারিদ কপাল কুঁচকে বলে, কত চাই তোদের? বেশি না, মাত্র 40-50 হাজার টাকা দিলেই হবে। রুমকির কথা শুনে চোখ কপালে তুলে চেঁচিয়ে উঠল মারিদ। কি হো, 50,000? ফাজলামি পেয়েছিস? হ্যাঁ, এত টাকা তো মাস শেষে মাইনেও আসে না। মারিদের ছোট বোন ভেঙচি কেটে বলে, দিতে হবে, যাও সারারাত বাহিরে মশার কামড় খেয়ে কাটাও। আমরা আজকে ভাবির সঙ্গে গল্প করব। মারিদ অসহায় চোখে তাকালো অর্ণর পানে। কি সুন্দর নিশ্চিতে পায়ের উপর পাতুলে বসে আছে ড্রয়িং রুমে। বন্ধু বিপদে পড়েছে আর সে দেখো কি আরামে বসে আছে। আর সাদি সেই বেচারা তো আগেই স্যারেন্ডার হয়ে বসে আছে। টাকা দিবে না বলাতে পিচ্ছি প্রেমিকার যেই ঝাড়ি খেয়েছে। আর কিছু বলবে? পিচ্ছি প্রেমিকা মানসম্মান ফালুদা বানিয়ে দিবে না। মারিদকে ফ্যাসাদে পড়তে দেখে বিন্দু হেসে ফেলল। দাঁড়িয়ে থেকে লাভ নেই ভাইয়া, আপনি যত সময় নিবেন আমাদের ডিমান্ড ততই বৃদ্ধি পাবে। হুম। মারিদ হতাশ হয়ে বলে, ভাবি আপনিও আমাকে উদ্ধার করার বদলে এই বিচ্ছু বাহিনীর সঙ্গে আপনিও হাত মিলিয়েছেন। বিন্দু ইনোসেন্ট মুখবিবর করে বলল, অনেক কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি, পারিশ্রমিক না নিয়ে ছাড়ি কি করে বলুন তো? হতাশ হল মারিদ। রুমে ঢোকা জরুরি, অলরেডি ঘামে তার গা গুলিয়ে আসছে। হার মেনে শেষমেশ 10,000 টাকা দিয়ে তবেই সে রুমে প্রবেশ করল। কি আশ্চর্য, নিজের রুমে ঢুকতে টাকা ঘুষ দিতে হচ্ছে। ওই অসভ্য ছেলেটা ঘুরে ঘুরে তোকে দেখছে কেন রে? গিয়ে শালার ভোতা নাকটা ফাটিয়ে দিয়ে আসব নাকি? রুহি এবং মারিদের কাজিনদের সঙ্গে হাসিঠাট্টা করছিল বৃষ্টি। আকস্মিক মেহেদির এমন কথা শুনে কপাল গোটাল। মেহেদি একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে মেয়েটির। কালকে রাতের মেহেদির করা অনাকাঙ্ক্ষিত কাণ্ড ভোলেনি সে। লজ্জা রাগ মিশ্রিত অনুভূতি হয়েছিল বৃষ্টির। বৃষ্টি মেহেদির কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখল, সত্যি সত্যিই একটা ছেলে বেকুবের মতো তাকিয়ে আছে। চেয়ে থাকুক, তাতে এর কি? বৃষ্টির দৃষ্টি সরিয়ে মেহেদির থেকে সরে দাঁড়ানোর জন্য পা ফেলতেই মেহেদি সবার অগোচরে মেয়েটির জামার পেছনের দিক থেকে টেনে ধরে। পুনরায় যথাস্থানে দাঁড়িয়ে পড়ে বৃষ্টি। বৃষ্টি আজকে সুন্দর একটা গাউন পরেছে, কোমর ছুঁই ছুঁই একগোছা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। মুখে বোধহয় হালকা মেকআপ করেছে। বোঝা না গেলেও মসৃণ মুখটা কেমন চকচকে করছে। মেহেদি বৃষ্টির আপাদমস্তক একপলক চোখ বুলিয়ে বলল, শাড়ি পরতে পারতি না? দেখছিস বিন্দুকে শাড়িতে কত সুন্দর লাগছে। মেহেদির থেকে এমন কথা শুনে চোখ কুঁচকে এলো বৃষ্টির। তাকালো অর্ণর পাশে দাঁড়িয়ে থাকা বিন্দুর দিকে। সত্যিই শাড়িতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। ঘাড় না ঘুরিয়েও বৃষ্টি বুঝতে পারছে মেহেদির চোখ তার দিকেই। ওর স্বামী আছে তাই তার জন্য সেজেছে, শাড়ি পরেছে। তো তোর স্বামীকে কি বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে? বৃষ্টির মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল মেহেদি। বৃষ্টি এসব তাচ্ছিল্য করে হাসল। মনের মাঝে একজনকে লালন করে বিয়ে মানিস না, অথচ হঠাৎ উদয় হয়ে স্বামীর অধিকারের দাপট দেখাচ্ছিস। বিষয়টা দুই নৌকায় চড়ার মতো না। বৃষ্টির কথা শুনে মেহেদির হাতটা শীতল হয়ে আসে। বৃষ্টি ছাড়া পেতেই গটগট করে চলে যায়। মেহেদি বাধা দেয় না, শুধু বৃষ্টির পথ পানে তাকিয়ে থাকে। কি বলে গেল মেয়েটি? সে দুই নৌকায় চড়ে বেড়ায়। সে তো সেই কবে বিন্দুকে ভুলে গেছে, নয়তো হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি। ভালোবাসা তো নেই। এই যে বিন্দু সেজেগুজে অর্ণর পাশে বসে আছে, তার একটুও কষ্ট হচ্ছে না, বরং ভালো লাগছে, শান্তি লাগছে। বিন্দু খুশি আছে, সুখে আছে দেখে। আমরা কোথায় যাচ্ছি কর্নেল সাহেব?
রুহিদের সঙ্গে গল্প করছিল বিন্দু, সেখানে থেকে ডেকে বাড়ির বাইরে নিয়ে এলো অর্ণ। অর্ণ গাড়ির দরজা খুলতে খুলতে গম্ভীর গলায় বলল, গাড়িতে উঠো। অর্ণর গম্ভীর মুখবিবর দেখে আর কিছু বলল না বিন্দু, চুপচাপ গাড়ির সামনের সিটে বসল। গাড়ি চলতে শুরু করে বিন্দু শাড়ির সঙ্গে ম্যাচিং করে হিজাব পরেছিল। এমনিতেই তো শাড়ি পরে হাঁটাচলা করতে পারে না, তার উপর আবার হিজাব। বিন্দু হিজাব খুলে ফেলে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। গাড়ি অচেনা পথে চলতে দেখে অবাক হলো। বিন্দু প্রথমে ভেবেছিলাম অর্ণ হয়তো আশেপাশে কোথাও নিয়ে যাচ্ছে, পথ দীর্ঘ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমরা ওদিকে কোথায় যাচ্ছি? অর্ণ গাড়ি ড্রাইভ করতে করতেই শান্ত গলায় বলল, ফ্ল্যাটে। ফ্ল্যাটে? কিন্তু কেন? ওদের কাছে তো বলেও আসলাম না। যদি খোঁজ করে? অর্ণ পুনরায় গম্ভীর গলায় শুধায়, খুঁজবে না কেউ, রুহিকে সাদ একটু পরেই বাসায় নিয়ে যাবে। অর্ণ যে তাদের বলে এসেছে বেশ বুঝতে পারছে সে। বিন্দু আর কিছু বলল না, চুপ করে বসে রাতের প্রকৃতি দেখতে মন দিল। মারিদের বাসায় আত্মীয় স্বজনে বাসাটা একদম ফুলফিল। সাজ্জাদ রেজা বলেছেন রাতে চলে যেতে, কালকে আবার না হয় রিসেপশনে আসা যাবে। সাজ্জাদ রেজা মীরা আর জুমা আগেই চলে গেছে, শুধু রুহি আছে সাদির সঙ্গে যাবে। সবার থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নামার সময় দেখা হলো লিমনের সঙ্গে। রুহি তড়িঘড়ি করে এড়িয়ে যেতে চাইলেই লিমন পিছু ডাকে, মিস রুহানি। রুহি ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে পড়ে, আগে দেখা হলে সহজ আচরণ করলেও এখন কথা বলতে কেমন যেন সংকোচবোধ হয়। দেখা হলেও রুহি এড়িয়ে চলে। লিমনের ভালোবাসার কথাটা তাদের মধ্যে অস্বস্তি টেনে এনেছে। এটা বুঝতে পারে লিমন, সে স্বভাব সুলভ হেসে বলল, কেমন আছেন মিস রুহানি? আজকাল তো আপনাকে দেখাই যায় না। আবার দেখা হলেও এড়িয়ে চলেন, হোয়াই? ভালো না বাসেন কথা বললে প্রবলেম কি? রুহি আমতা আমতা করে বলল, আসলে সময় হয় না। আপনি কেমন আছেন মিস্টার লে? রুহির বুলি বন্ধ হয়ে গেল মাঝপথেই। আগের মতো লেবুর সমর্থন করতে কেমন যেন অস্বস্তি হচ্ছে। লিমন মুচকি হেসে বলে ওঠে, ডোন্ট মাইন্ড মিস রুহানি, ভালো তো বাসবেনই না, এই ডাকটা কেড়ে নিবেন না প্লিজ। আপনার মুখে নিজের নামের এই ব্যঙ্গ তো শুনতে ভালোই লাগে। বাই দা ওয়ে, আপনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। রুহি জোরপূর্বক হেসে বলে ওঠে, জি, ধন্যবাদ আপনাকে। আমাকে নিচে ওয়েট করতে বলে এখানে কি করছিস তুই? আকস্মিক সাদির কণ্ঠস্বর শুনে ভীত হল রুহি। তার জন্যেই লিমনকে ইগনোর করা। সাদি সাফ সাফ জানিয়েছে লিমনের সঙ্গে কোনো প্রকার কথা বলা যাবে না। রুহি একবার লিমনের পানে চেয়ে সাদির দিকে তাকালো, মনে মনে একটা কঠিন ধমক খাওয়ার প্রস্তুতি নিল। তবে তাকে অবাক করে দিয়ে সাদি গম্ভীর গলায় বলে ওঠে, তাড়াতাড়ি আয়। রুহি সাদির পিছু পিছুই পা চালায়। পেছনে তখনও লিমন দাঁড়িয়ে আছে, ওদের দিকে তাকিয়ে মুচকি হাসল। সে পুরুষ হয়ে সাদির দৃষ্টি পড়তে পারবে না। সাদি গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে, রুহি ও বিনা বাক্য পাশের সিটে বসে। গাড়ি চলতে শুরু করে অভিমুখে। রুহি আর চোখে চাইল সাদির দিকে। অতিরিক্ত গম্ভীর মুখবিবর। রুহি আমতা আমতা করে জিজ্ঞেস করল, কিছু হয়েছে? কি হবার কথা বলছিস? পাল্টা প্রশ্ন করে সাদি। রুহি সাফাই গিয়ে বলে ওঠে, তার সাথে আমি ইচ্ছে করে কথা বলিনি, বিশ্বাস করুন। হঠাৎ দেখা হলো আর ইগনোর করতে পারিনি। তো কিছু বলেছি আমি? কেমন দায়সারা গলায় বলল সাদি। রুহির চোখ ছলছল করে ওঠে। আপনি কি রাগ করেছেন? বিশ্বাস করুন, তার সাথে আমার এর আগে পরে কখনোই কথা হয়নি। সাদি জানে সেই খবর তার কাছে ভালোই রয়েছে। তাই তো রুহিকে লিমনের সঙ্গে কথা বলতে দেখেও কিছু বলেনি। রুহি পূর্ণ দৃষ্টিতে তাকালো সাদির দিকে। লোকটার চেহারায় কেমন টেনশনের ছাপ। ললাটে ভাঁজ পড়ে মেয়েটির কপাল গুটিয়ে বলে ওঠে, আপনি কি আমার সাথে রাগ করেছেন? কিছু হয়েছে? কেমন চিন্তিত লাগছে আপনাকে? সাদি ড্রাইভ করতে করতেই বলল, মাহালিয়াকে সিজারের জন্য নিয়েছে। ওর হাসবেন্ড দেশের বাইরে। ওখানে পুরুষ মানুষ নাই, আমাকে যেতে হবে। ওকে শেখ বাড়িতে নামিয়ে দিয়ে দেন হসপিটালে যাব। মাহালিয়া হচ্ছে সাদির বড় চাচার মেয়ে। রুহি দেখেছে অনেকবার। তাদের কোনো বড় ভাই নেই, বিপদে আপদে সাদি পাশে থাকার চেষ্টা করে। রুহি মাঝে মাঝে ভেবে পায় না, একটা মানুষ এত কেয়ারিং কিভাবে হতে পারে। সাদিকে যতই দেখে ততই অবাক হয় রুহি। দিন দিনই যেন মুগ্ধতা বেড়েই চলেছে। গাড়ির ভেতরে নিজস্বতা ভাঙল রুহির কথায়। আমিও যাব আপনার সাথে। তুই আমার সাথে গিয়ে কি করবি? নিশ্চিতে থাক সেখানে কোনো মেয়ে টেয়ে নেই। ঠোঁট চেপে হেসে বলে উঠে সাদি। রুহি তবুও জেদি গলায় বলল, তাহলে আমাকেও নিয়ে চলুন।
আমি আপনার সাথে থাকতে চাই। কি আর করার, প্রেয়সীর কথা অমান্য করার সাধ্য কি আর সমৃদ্ধ স্বাদের আছে। সেই গাড়ি ঘুরিয়ে চলল হসপিটালে। শহরের কলহের বাহিরে অর্ণর ফ্ল্যাট, ভেতরটা ঘুরে ঘুরে দেখছে বিন্দু। সব কিছুতেই রাজকীয় ভাব। এর আগে দুবার এখানে আসলেও কিছুই ভালো করে ঘুরে দেখা হয়নি। বিয়ের দিন রাতে এসে আবার সকালে চলে গেছে, আর প্রথমবার যখন এসেছিল ভোরের সুযোগ পেতেই পালিয়ে গেল। সেদিনের কথা মনে পড়তেই হাসি পেল বিন্দুর। কিচেন থেকে শুরু করে ঘুরঘুর করে সবকিছু দেখল বিন্দু। এত বড় ফ্ল্যাটে অন্য একা কিভাবে থাকে? পুরো ফ্ল্যাটে অর্ণর টিকিটাও দেখা যাচ্ছে না। লোকটা গেল কই? এত রুমের মধ্যে অর্ণর রুম কোনটা সে বুঝবে কিভাবে? আগের বার যেই রুমে ছিল সেখানে থেকে ফ্রেশ হয়ে নিয়েছে বিন্দু। পরনের শাড়িটা চেঞ্জ করা প্রয়োজন। এটা এখন গা পেঁচিয়ে ধরেছে যেন, কিন্তু পরার জন্য কাপড় কোথায় পাবে? বিরক্ত ধরে গেছে বিন্দুর। আর কতক্ষণ এভাবে থাকবে? বাড়িতেই বা যাবে কখন? ঘুরতে ঘুরতে হঠাৎ করেই একপাশে আধা খোলা কাচের দরজা চোখে পড়ল বিন্দুর। কৌতূহল তাকে টেনে নিল ভেতরে। দরজা ঠেলে ঢুকতেই চারপাশে অদ্ভুত নীলচে আলো ছড়িয়ে পড়ল। বিন্দু থমকে দাঁড়ালো। ফ্ল্যাটের মাঝামাঝি জায়গায় যেন এক স্বপ্নরাজ্য। ভেতরের সুইমিং পুল, চারপাশে কাচের দেয়াল, তাই বাইরে থেকে আলো এসে পুলের পানিতে ঝিলমিল করে। পানির রং নীল আকাশের মতো স্বচ্ছ। তলায় লাগানো ছোট ছোট লাইট রাতের বেলায় পানিকে করে তোলে রূপালি আর রহস্যময়ী। পুলের চারপাশে সাজানো নরম কাঠের ফ্লোরিং, যেখানে হালকা সাদা কুশন দেওয়া লাউঞ্জ চেয়ার রাখা। পাশে ছোট সবুজ ইনডোর প্ল্যান্টস আর এক কোণে ছোট ঝর্ণার মতো পানির ফোয়ারা, যা পুলের পানিতে মিষ্টি সুর তোলে। পুলটা যথেষ্ট বড়। এখানে যে এত বড় পুল আছে বিন্দুর ধারণার বাইরে ছিল। এটির সাথে এতটাই ব্যক্তিগত যে বাইরের কেউ কল্পনাও করতে পারবে না ভেতরে এমন এক বিলাসী আয়োজন আছে। বিন্দুর মুগ্ধতায় ঘেরা চোখ কুঁচকে এলো পুলের ওই সাইডে চোখ পড়তেই। লাট সাহেবকে খুঁজতে খুঁজতে মেয়েটি রীতিমতো হয়রান। আর এই হনুমান মুখ লোকটা দেখো কি নিশ্চিতে সাঁতার কেটে বেড়াচ্ছে। বিন্দু পা চালিয়ে এগিয়ে গেল অর্ণর কাছে, অবাক হয়ে বলে উঠল, আপনাকে কি ভূতে ধরেছে? এই রাতের বেলাকে সুইমিং করে শুনি। এখানে এসে সুইমিং করছেন আর আমি সারা বাড়ি খুঁজতে খুঁজতে পা ব্যথা করে ফেলেছি। বিন্দুর রিনরিনে কণ্ঠস্বর শুনে অর্ণ ধীরে ধীরে তীরে এলো। তার গায়ে একটা কালো টি শার্ট আর হাফ প্যান্ট। স্বচ্ছ নীল পানিতে অর্ণর পা দুটো স্পষ্ট। অর্ণকে হাফ প্যান্টে এই প্রথম দেখল বিন্দু। লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে এদিক ওদিক তাকালো। কাছে আয় চড়ুই। অর্ণর গম্ভীর গলার আদেশ অমান্য করার সাধ্য নেই বিন্দুর। সে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো অর্ণর পাশে। অর্ণ বিন্দুর পা ধরে টেনে নিজের কাছে পুলে নামিয়ে নিল। আকস্মিক অর্ণর এমন কাণ্ডে চমকায় থমকায় বিন্দু। বিস্ময়ে চেঁচিয়ে উঠল, আরে আরে কি করছেন? পাগল হয়েছেন নাকি? অর্ণ গুরুত্ব দিল না বিন্দুর কথা। মুহূর্তেই ভিজে বিন্দুর শাড়ি লেপটে গেল শরীরের সঙ্গে। মেধিন পেট কোমর সব উন্মুক্ত। আঁচলটা লেপটে আছে ভেজা শরীরে। এর আগে আর পুলে নামেনি বিন্দু। পানি প্রায় বিন্দুর গলা পর্যন্ত। ভয়ে বিন্দু অর্ণর গলা জড়িয়ে ধরল। অর্ণ বিন্দুর উন্মুক্ত কোমর জড়িয়ে কাছে টেনে নিজেদের সমস্ত দূরত্ব ঘুচিয়ে ফেলল। বিন্দুর মেয়ালি বক্ষবন্ধনী অর্ণর বুকের সঙ্গে মিশে গেল দৃঢ় বন্ধনে। বিন্দু অপ্রস্তুত আর অস্বস্তিতে নেতিয়ে পড়ল। সে ছটফট করতে লাগলো অর্ণর থেকে দূরে সরার। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর কম্পিত ওঠে। বিন্দু বিন্দু পানি চিকচিক করছে কোমল ঠোঁটের উপরে। কোনো প্রকার পূর্বাভাস না দিয়ে অর্ণ বিন্দুর কোমল ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নিল। আকস্মিক অর্ণর এমন আক্রমণে চমকে উঠে কেঁপে উঠল বিন্দু। কম্পিত হাতে খামচে ধরল অর্ণর বুকের কাছের টি শার্ট। পুরুষালী ওষ্ঠের সংঘর্ষে পিষ্ট হতে লাগলো এক জোড়া কোমল ওষ্ঠদ্বয়। আস্তে আস্তে স্পর্শে দৃঢ়তা বাড়াতে লাগলো। চোখ খিচে শক্ত হয়ে রইল বিন্দু। সময়ের খেয়াল নেই। দম বন্ধ হয়ে এলো বিন্দুর। ছটফট করতে লাগলো সে। দুহাতে ঠেলে অর্ণকে সরিয়ে দিতে চাইল, তবে আফসোস এক চুলও নড়তে পারল না পুরুষালী সুঠামদেহী শৈল শরীর। একজোড়া শক্ত পোক্ত হাত দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছে তাকে। অর্ণ বেশ সময় পর মেয়েটির ওষ্ঠদ্বয় ছেড়ে দিল। বিন্দু হাঁপায়, হা করে শ্বাস টানে। বিন্দু ঠিকঠাক দম নেয়ার পূর্বেই অর্ণ বিন্দুর হাত ধরে টেনে এনে পুনরায় প্রগাঢ় চুম্বনে লিপ্ত হল। বিন্দুর নিঃশ্বাস ফের আটকে এলো গলায়। অর্ণর বেপরোয়া হাতের স্পর্শে সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল বিন্দুর। অর্ণর হাত স্পর্শকাতর স্থানে স্পর্শ করতেই ছটফটানি বেড়ে গেল মেয়েটির। অর্ণ ছেড়ে দিল বিন্দুর ওষ্ঠপুট।
বিন্দুর মুখটা ফ্যাকাশে, চোখের কোণে অশ্রুকণা টলমল করছে। অর্ণ বিন্দুর কপালে ঠেকিয়ে ঠান্ডা গলায় সুথাল, ছটফট করছিস কেন, মেরেছি তোকে? বিন্দু কাপা কাপা গলায় বলল, ছাড়ুন প্লিজ, আমি আমি বাসায় যাব। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিন্দুর মুখশ্রীতে। অর্ণ পোক্ত হাতে টেনে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে মেয়েটিকে, কণ্ঠস্বর শীতল অথচ রুক্ষ। আজকে যে কাঁদলেও আমার থেকে ছাড় পাবে না মাইকুরিন। অর্ণর থেকে এমন অনাকাঙ্ক্ষিত কথায় চমকে গেল বিন্দু। একচোট শীতল দমকা হাওয়া এসে ছুঁয়ে যায় তার পিঞ্জরের হাড়। শরীরের ঝংকার দিয়ে উঠে বিন্দুর। বিদ্যুৎ খেলে যায় গোটা তনুতে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল নিমিষেই। বুকের ভেতর কেমন থিরিম থিরিম শব্দ ধ্বনি তুলছে। শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছে কলকলে স্রোত। বুকের ভেতর কাঁপছে, স্পন্দন থমকে আছে। অর্ণ থেমে রইল না। তার নিঃশ্বাসের উষ্ণতা বিন্দুর গ্রীবায় ছড়িয়ে পড়ল টুকরো টুকরো চুম্বনে। পুরুষালী ঠোঁটের দৃঢ়তা এসে মিশল বিন্দুর ওষ্ঠে। অর্ণ বিন্দুর শরীর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতে বিন্দুর সর্বাঙ্গ কেঁপে উঠল। তার প্রাণ যেন গলায় আটকে গেল। অর্ণর ঠোঁট ছোঁয়ে বিন্দুর খোলা কাঁধে। লজ্জায় ভয়ে বিন্দু ঝরঝরো করে কেঁদে ফেলল এবার। ক কি কি করছেন? আল্লাহর দোহাই লাগেছে, ছেড়ে দিন আমাকে। বিন্দুর কান্নায় সহসা মাথা তুলে চাইল অর্ণ। আবছা আলোয় তার অশান্ত দৃষ্টি পড়ল বিন্দুর ভয় লজ্জা মিশ্রিত মুখে। অর্ণ মেয়েটির ঘাড়ে চুমু এঁকে দিয়ে শীতল অথচ তীক্ষ্ণ স্বরে বলল, হুশ, স্টপ ইউর ইউজলেস ক্রাইম রাইট নাও। তুই না চাইলেও তোর এই অপূর্ণ শরীরের প্রতিটি শিরায় শিরায় আজ পূর্ণতায় ভরিয়ে দিব। অর্ণ এই কথাটাই ছিল বিন্দুর কলিজা শুকিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সে উত্তেজিত হয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, নো, না, এখানে না, এখন না, এখন না। অর্ণ শুনলে তো সেই কথা। অর্ণ মেয়েটির গালদয়ে ঠোঁট ছোঁয়াতেই নিঃশ্বাস জড়িয়ে আসে মেয়েটির। অর্ণ মেয়েটির কোমল ওষ্ঠযুগলে মত্ত হয়ে গেল। দীর্ঘ সময় চুমু খেয়ে তাকালো মেয়েটির রক্তশূন্য মুখের ওপর। ছোট্ট শীর্ণ শরীরখানা কেমন থরথর করে কাঁপছে। সে ঝুঁকল মেয়েটির মুখের কাছে, টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে লাগলো বিন্দুর পুরো মুখশ্রীতে। মুখ গুজে দিল মেয়েটির বক্ষবাজে। তীব্র লজ্জায় ঝা ঝা করে উঠল বিন্দুর দেখা না। গরম হয়ে উঠল গালদয়। অর্ণ মুখ তুলল, ব্যস্ত হাতে দেহ থেকে টেনে টুনে খুলে ফেলল কালো রঙের টি শার্ট খানা। ছুঁড়ে ফেলে দিল পুলের কোথায় একটা। একইভাবে অধৈর্য হাতে খুলে ফেলল বিন্দুর পরনের শাড়িখানাও। ভয় এবং সীমাহীন লজ্জায় গুটিয়ে যেতে চাইল বিন্দু। অর্ণর সুঠাম দেহ ঘনিষ্ঠ হতে লাগল। বিন্দু আতঙ্কে তখনও কাঁপছে, বাধা দিচ্ছে অর্ণর বুক চাপড়ে। অর্ণ বিন্দুর ঘাড় গলা বুকে একটু একটু করে সিক্ত করে তুলেছে। বিন্দুর ছটফটানি বেড়ে গেলে অর্ণ বিন্দুর কানের লতিতে হালকা বাইট করে হাকিসরে বলে, উম্মম, নছো কেন যান? বিন্দু ক্রান্তর্ত গলায় ফিসফিস করে বলল, আমি মরে যাব কর্নেল সাহেব। আমার আমার ভয় লাগছে, প্লিজ ছাড়ুন। অর্ণ বিন্দুর ঠোঁটই প্রগাঢ় চুম্বন করে স্নো ভয়েসে বলে, সিন্স ইটস ইয়োর ফার্স্ট টাইম, শেখ নফিল অর্ণ, উইল বি ভেরি পলাইট। মার্জ মি উইথ ইয়োর সোল অ্যান্ড ফিল দ্য টাইম উইদিন আসো। বিন্দু ফিল করতে পারে না। আতঙ্ক বিরাজ করছে তার সর্বশরীরে। বিন্দুর হৃৎপিণ্ডের শিরায় উপশিরায় তাণ্ডব বয়ে যায় অর্ণর গভীর স্পর্শে। তার প্রগাঢ় স্পর্শে মেয়েটির সর্বাঙ্গে কাঁপুনি ছড়িয়ে যায়। আতঙ্কে জমে তার রক্তে প্রবাহ থমকে যায়। বিন্দুর নাজুক শরীর অসাড় হয়ে পড়ে। তীব্র লজ্জায় বন্ধ আখিপল্লব ফেটে অশ্রু গড়িয়ে পড়ে। অবচেতনের ঠেলি সরাতে চায় দেহের উপর আধিপত্য জমানো অর্ণকে। বিন্দুর ছটফটানিতে থেমে যায় অর্ণ। অর্ণ ঝুঁকে বিন্দুর কম্পিত ঠোঁটে বন্ধ চোখের পাতায় ঠোঁট ছোঁয়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে ভারী কি গলায় সুথাল, ডোন্ট প্যানিক জান, হোয়ার ইজ লাভ, আই উইল অলওয়েজ বি জেন্টল উইথ ইউ। ভয়ে লজ্জায় অবচেতনে কম্পিত চিত্তে বাধা দেয় বিন্দু। অর্ণ বিন্দুর হাত দুটো এক করে হাতের মুঠোয় আটকে দিয়ে ভারী গলায় সুথাল, ডোন্ট ডিস্টার্ব হার্ট। বিন্দুর আর বাধা দেয়ার অবকাশ রইল না। অর্ণ মেয়েটির সমগ্র অস্তিত্বকে কাঁপিয়ে তুলল। বিন্দুর শরীরের প্রতিটি স্নায়ুতে যেন অদ্ভুত এক স্রোত বইতে লাগল। রাতের নিস্তব্ধতা যেন এক অলিখিত শপথের মতো নেমে এলো চারপাশে। আকাশভরা তারা সাক্ষী হলো কি আত্মার মিলনের এই রাতে। ভাষার সীমা পেরিয়ে তারা পৌঁছেছে এমন এক জগতে যেখানে কেবল অনুভূতি টিকে থাকে, আর সময়ও থমকে দাঁড়ায়। রাত সাক্ষী রইল। অর্ণ আর বিন্দু এই প্রথম মিলনে লিখে গেল অনন্ত প্রেমের এক পবিত্র অধ্যায়।
চাঁদের আলো তাদের চারপাশে ছড়িয়ে দিল এক পবিত্র আবরণ, যেন প্রকৃতি নিজেই আশীর্বাদ করতে এগিয়ে এলো। বাতাসে ভেসে এলো এক অদৃশ্য স্নিগ্ধতা, যা শুধু তাদের দুজনের জন্যই রচিত। শুধু দুটো হৃদয় একাকার হয়ে ডুবে গেল গভীর প্রণয়। ধরিত্রী নতুন দিনের মিছিলে আকাশে সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে। একটা দীর্ঘ অস্থির শ্বাসরুদ্ধকর রাত পেরিয়ে নতুন সকালের আগমন বিন্দুর ঘরের কোণে। নরম গদির সফেদ বিছানায় কমফোর্ট মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে বিন্দু। দীর্ঘক্ষণ পানিতে ভেজায় শরীরখানা গরম হয়েছে বেশ। উজ্জ্বল মসৃণ মুখটা কেমন শুকিয়ে গেছে। স্বামীর প্রগাঢ় ভালোবাসার দৃঢ়তায় শেষ রাতের দিকে বড্ড উইক হয়ে পড়েছিল মেয়েটির। ভোর রাতে গোসল করার পর মেডিসিন খেয়ে একটু চোখ বুজেছে সে। রোদের ঝলমলে আলো চোখে পড়তে ঘুম হালকা হলো বিন্দুর। ঘুমের ঘোরে নড়াচড়া করতেই ব্যথায় মৃদু গোঙানির শব্দ বের হলো মুখ থেকে। সমস্ত শরীরে এক অচেনা ব্যথায় জর্জরিত। টিপ টিপ করে চোখ মেলে তাকালো বিন্দু। ঘরের কোনায় কোনায় রোদের সোনালি আলোয় আলোকিত। কমফোর্ট শরীরে পেঁচিয়ে উঠে বসল বিন্দু, দু চোখ ঘুমে ভেঙে আসছে যেন। আশ্চর্য তার এত ঘুম পাচ্ছে কেন। সূর্যের উত্তপ্ত রশ্মি দেখে মনে হচ্ছে বেশ বেলা হয়েছে। দেয়ালে টাঙ্গানো বড় ঘড়িটার দিকে চোখ পড়তেই নেত্র ছানাবড়া বিন্দুর। সকাল গড়িয়ে দুপুর 1:20। বিন্দুর মাথায় হাত। হায় আল্লাহ, এত সময় ঘুমিয়েছে সে। বিশাল আলিশান একটি ঘর, শুভ্র বেডশিটে মোড়ানো বিছানা, চারপাশে দামি আসবাবপত্রের সমাহার। এই রুমেই থাকে অর্ণব, গতকাল রাতে এখানেই নিয়ে এসেছে সে। রাতের দৃশ্য মনে পড়তেই লজ্জায় মুখে লালিমা ছড়িয়ে পড়ল। রাতে যখন বিন্দু নিস্তেজ হয়ে পড়েছিল অর্ণব তখন যত্ন করে কোলে তুলে আগলে এই রুমে নিয়ে আসে। বিন্দু কাল রাতের লাগাম ছাড়া বেপরোয়া নির্লজ্জ একজন নতুন অর্ণকে আবিষ্কার করেছে, যেটা এতদিন বিন্দুর কাছে একেবারেই অজানা ছিল। রুমের কোথাও অর্ণ নেই। বিন্দু চাদরটা সরিয়ে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে কাচের স্বচ্ছ আয়নাতে নিজের অবয়ব দেখে থমকে যায় বিন্দু। বিন্দুর ফর্সা ঘাড়ে গলায় শুধু লাল আর কালচে দাগ। গলার নিচে ঠিক বুকের উপরেও রয়েছে অজস্র দত্তের চিহ্ন। বিন্দু হতাশ পাষাণ লোকটির এই ভদ্রতার নমুনা। আয়নায় বিন্দু খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখল। নিজেকে আজকে সত্যি পূর্ণ পূর্ণ লাগছে। বিন্দুর ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে লাজুক হাসি। যেহেতু ফরজ গোসল রাতেই সেরে ফেলেছে তাই বিন্দু শুধু হাত মুখ ধুয়ে নিল। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, জ্বর টর আসবে নাকি আল্লাহ জানে। হাতের কাছে টাওয়াল না থাকায় বিন্দু কনুই দিয়ে চোখ মুখের পানি মুছার জন্য কনুই উচালো। সেখানে মুখ বুজে মুছতে গিয়ে থমকায় বিন্দু। সে ফের আবার হাতটি নাকের কাছে নিয়ে বুক ভরে শ্বাস নিল। ডিওর সহজ পারফিউমের স্মেল। এই ঘ্রাণের মাঝে মিশে আছে অর্ণর চামড়ার নিজস্ব উষ্ণতা। আবেশে চোখ বন্ধ হলো বিন্দুর, শিরদাঁড়া বেয়ে নামে কলকলে ধারা। মেয়েটি বার কয়েক একইভাবে মন ভরে নিঃশ্বাস নিল। এই টুকুর সুগন্ধি প্রখর ঘ্রাণটা বড্ড ভালো লাগে বিন্দুর। ভালো লাগার শিহরণ রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে। ওয়াশরুম থেকে বেরোতেই চমকে উঠল বিন্দু। তড়িঘড়ি করে পুনরায় ওয়াশরুমে ঢুকে পড়তে চাইলেই কর্ণচবর হয় অর্ণর গম্ভীর কণ্ঠস্বর। স্টপ! ওয়াশরুমে ঢুকতে গিয়েও অর্ণর গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে যায় বিন্দু। পা দুটো জমে যায় ফ্লোরে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর আপাদমস্তকে। বিন্দুর শীর্ণ শরীরে অর্ণর একটা হোয়াইট শার্ট, যা বিন্দুর হাঁটু অবধি নেমে ঠেকেছে। ফর্সা পা দুটো নগ্ন, লম্বা চুলগুলো পিঠে পেরিয়ে কোমরে ছড়িয়ে আছে। বিন্দু আন্ত মাথায় দাঁড়িয়ে কাচুমাচু করে। অর্ণর কোনো সাড়াশব্দ না পেয়ে সাদা টাইস হতে দৃষ্টি সরিয়ে সামনে চাইল মেয়েটি। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি আগে থেকেই তার দিকে থাকায় চোখাচোখি হল। লজ্জায় কাবু দৃষ্টি সহসা দুম করে নামিয়ে নিল বিন্দু। লজ্জায় হাঁসফাঁস করে বিন্দু শার্টের নিচ থেকে টেনে টুনে আরো নিচে নামানোর ব্যর্থ চেষ্টা করল। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুই এড়ালো না। সে গম্ভীর গলায় সুথাল, কাম টু মি। বিন্দু হাঁসফাঁস করে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে গেল অর্ণর কাছে। বিন্দু অর্ণর কাছে গিয়ে দাঁড়ালো মাথা নিচু করে। আর ইউ ওকে? হাঁটতে কি প্রবলেম হচ্ছে? অর্ণর এমন প্রশ্নে তীব্র লজ্জায় নয়ে পড়ল বিন্দু। গাল দুটো টমেটো ন্যায় লাল হয়ে উঠল। কিছুই বলল না। বিন্দু কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। অর্ণব পুনরায় গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ব্যথা হচ্ছে? বিন্দু নিচু মাথাটা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। অর্ণব দুহাতে বিন্দুকে শূন্য তুলতেই বিন্দু চমকে উঠে ব্যালেন্স রাখতে অর্ণর গলা জড়িয়ে ধরে। অর্ণ হেয়ার ড্রায়ার দিয়ে বিন্দুর লম্বা চুলগুলো নেড়েচেড়ে শুকিয়ে দিতে দিতে স্বভাব সুলভ গম্ভীর গলায় বলল,
পেইন কিলার দিয়েছি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিন্দু কিছু বলল না, চুটি করে বসে আছে। লজ্জা আর ভালো লাগার মিশ্রিত অনুভূতি হচ্ছে বক্ষপিঞ্জরে। হৃদয় গহীনে প্রতিধ্বনিত হচ্ছে এক টুকরো সুখের ছোঁয়া। বেশ কিছুক্ষণ কেটে গেলে বিন্দু মিনমিন করে বলে ওঠে, আমার এত ঘুম পাচ্ছে কেন কর্নেল সাহেব? এত বেলা করে ঘুমালাম অথচ এখনো ঘুমের রেশ কাটছেই না। অর্ণ হাতের হেয়ার ড্রায়ার রাখতে রাখতে বলল, ঘুমের মেডিসিনের প্রভাব কেটে গেলেই বেটার ফিল করবে। ঘুমের মেডিসিন? কিসের ঘুমের মেডিসিন? ভোর রাতে অর্ণ কি কি ঔষধ যেন খাইয়েছে তাকে তখন ফুটবল থাকার জন্য খেয়াল রাখতে পারেনি। তবে কি অর্ণ তাকে তখন ঘুমের ওষুধও দিয়েছে? কিন্তু কেন? বিন্দু অবাক হয়ে বলে উঠে, ঘুমের মেডিসিন দিয়েছিলেন? কেন? শরীর উইক তোর, ঘুমের প্রয়োজন তাই। বিন্দু লজ্জা পেয়ে আর কিছু বলল না। অর্ণকে রুম থেকে বেরিয়ে যেতে দেখে মৃদু গলায় বলল বিন্দু, শুনছেন? অর্ণ দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে চলল বিন্দুর পানে। বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, আমার জন্য একটু পোশাকের ব্যবস্থা করে দিবেন। অর্ণ বিন্দুর পা থেকে মাথা অব্দি নেত্র বুলিয়ে ঠোঁট কামড়ে বলে, নগ্ন দেহে এত ভালো লাগলে আর পোশাকের কি প্রয়োজন? আমার সামনে এভাবেই থাকবি তুই? অর্ণর এমন কথা শুনে চোখ বড় বড় হলো বিন্দুর। কি বলে অসভ্য লোক, তার সামনে এভাবেই থাকবে? লজ্জায় কান ছা ছা করে উঠল বিন্দুর। নাক মুখ কুঁচকে এলো তার। অর্ণর রুম থেকে বেরিয়ে যেতেই বিন্দু অর্ণর আলমারির কাছে এগিয়ে গেল। উদ্দেশ্যে অর্ণর একটা ট্রাউজার পরা, এভাবে থাকা তার পক্ষে অসম্ভব। দেয়ালের সাথে অ্যাডজাস্ট করা বিশাল একটা আলমারি। একপাশ খুলতেই দেখল অর্ণর শার্টগুলো হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখা। অর্ণর ব্যবহৃত অনেক কিছুই সেখানে, ট্রাউজারগুলো সাইজে এতটাই বড় যা পরা একেবারেই অসম্ভব। বিন্দু কি মনে করে অন্য পাশের কপাল টেনে সরিয়ে দিল। অমনি বিস্ফোরণ ঘটে গেল বিন্দুর নেত্রে। সেখানে শাড়ি, সালোয়ার কামিজ সহ সব মেয়ালি সামগ্রী। এগুলো যে তার তা আর বোঝাতে বাকি নেই বিন্দুর। এত জুয়েলারি, এত পোশাক বিন্দু সারা বছরেও মনে হচ্ছে শেষ করতে পারবে না। বিন্দুর ঠোঁট প্রসারিত হয়, সে এক সেট সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল।
রুহি বিন্দুর সঙ্গে হাসি ঠাট্টা করছিল, হঠাৎ সেখানে সাদি উপস্থিত হলো। সাদি বিন্দুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমাকে অর্ণব ভেতরে খুঁজছে, জলদি যাও, দেরি হলে আবার রেগে যাবে। সাদির কথা শুনে বিন্দু চুপসে গেল। বিন্দু অর্ণর সামনে পড়তেই তাকে চারদিক থেকে লজ্জায় ঘিরে ফেলে। তাই তো যতটুকু সম্ভব এড়িয়ে চলছে, না গেলেও আবার রাগ করবে। বিন্দু ছোট ছোট পা ফেলে বাড়ির ভেতরে চলল। অর্ণর রাগকে সে বরাবরই বড্ড ভয় পায়। বিন্দু চলে যেতেই সাদি রুহির হাত ধরে টেনে আড়ালে নিয়ে গেল। সাদির এমন আচরণে ভড়কে গেল রুহি। রুহি ভড়কে যাওয়া গলায় বলল, কি হয়েছে, এভাবে টেনে নিয়ে এলেন কেন? সাদি রুহির গালে হাত দিয়ে বলল, চলো না আমরাও বিয়ে করে ফেলি। হাঁপানি রুহি। রুহি বড় বড় চোখ করে বলল, হঠাৎ মাথায় বিয়ের ভূত চাপল যে। সাদি রুহির গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শালারা আমাকে পেছনে ফেলে বিয়ে বাসর সব সেরে ফেলেছে। ওদের আগে কখনো উঠাই যায় না। ওদের হারিয়ে দিয়ে ওদের আগে আমি বাপ হতে চাই। সাদির কথা শুনে চোখ কুঁচকে এলো মেয়েটির। রাত দুপুরে কি আবোলতাবোল বকছে লোকটা। অসভ্য লোকটা যে বিন্দুকে মিথ্যা কথা বলে এখান থেকে ভাগিয়ে দিয়েছে বুঝতে পারছে সে। রুহি সাদিকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, সরুন তো আসাদু লোক, আপনার ক্ষমতা নেই তাই তাদের থেকে উপরে উঠতে পারেন না। যত দোষ বিয়ে খুশ তাই না। সাদি কপাল গোটায়, তুই আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললি? রুহি একরোখা ওর দিল, হ্যাঁ, বুঝলি কি করে? তুই কি আমার সাথে ঘুমিয়েছিলি? সাদির বেফাস কথা শুনে থতমত খেল রুহি। চোখ পাকিয়ে বলল, ছি, কথার কি ছিরি? সাদির ভ্রু বাঁকিয়ে বলল, ছি, এমন ভাব করছিস যেন তোকে চাপটে ধরে চুমু খেয়েছি। তুই চাইলে কিন্তু চুমু খেতেও পারি। কি হবে নাকি একটা টক ঝাল মিষ্টি চুমু?